গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজ মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান এই শিক্ষা প্রতিষ্ঠানে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের একটি ক্লাস করব। আজ আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়ন এটা পড়তে গেলে আমাদের প্রথমে জানতে হবে জৈব যৌগ জিনিসটা কী, কারণ জৈব রসায়ন হচ্ছে জৈব যৌগকে নিয়ে রসায়ন। এবার জৈব যৌগ হচ্ছে সেগুলো যে যৌগগুলো আমরা জীবদেহের মধ্যে বা জীবদেহ থেকে পেয়ে থাকি। এই যে জৈব যৌগ, এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে কার্বন পরমাণুটা থাকবেই থাকবে। কার্বন পরমাণু ছাড়া বা কার্বন ছাড়া জৈব যৌগ তৈরি হয় না। এবার কার্বন পরমাণুর সাথে এখানে অন্যান্য পরমাণু যুক্ত হতে পারে, যেমন ক্লোরিন, অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি যুক্ত হয়ে থাকতে পারে, কিন্তু কার্বন এটা আবশ্যিক, কার্বন ছাড়া হবে না। তাহলে আমাদের প্রথম দেখতে হয় যে কার্বন জিনিসটা কী বা কার্বনের বৈশিষ্ট্য কী। কার্বন হচ্ছে, যদি যে কটা মৌল পাওয়া গেছে আর কি, তাদেরকে যদি আমরা পরপর সাজাই, অর্থাৎ হালকা থেকে ভারীর দিকে যদি আমরা সাজাই, তাহলে কার্বনের অবস্থান আসে হচ্ছে 6 নম্বরে। যদি আমরা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা ধরে যদি পরমাণুগুলোকে পরপর সাজাতে থাকি, তাহলে কার্বন পরমাণু সে আসবে 6 নম্বরে। অর্থাৎ কার্বন পরমাণুর প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। তো কার্বন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, অর্থাৎ কার্বন পরমাণুর ইলেকট্রন সংখ্যাও হবে 6টা। 6টা যদি প্রোটন থাকে, ইলেকট্রনও 6টা হতে হবে। এবার এই ইলেকট্রনটা, এই 6টা ইলেকট্রন কিভাবে সাজানো থাকে না, কার্বন পরমাণুর একদম সেন্টারে সেখানে থাকবে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো কার্বনে যেহেতু 6টা ইলেকট্রন, প্রথম যে কক্ষটা, যেটাকে আমরা কে কক্ষ বলি, সেই কক্ষতে 2টো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, 2টোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। পরের যে কক্ষটা, সেই কক্ষে ম্যাক্সিমাম থাকতে পারে হচ্ছে 8টা। পরের কক্ষ যেটা এল কক্ষ, তাতে ম্যাক্সিমাম 8খানা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু কার্বন পরমাণুর 2টো ইলেকট্রন যেহেতু এটাতে ভর্তি হয়ে গেছে, তাহলে এখানে পড়ে থাকলো 4টে। অর্থাৎ কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে অনেকটা এই ধরনের। কীরকম? 2 + 4। এবার যে কোনো নিষ্ক্রিয় মৌল যেগুলো আর কি, সেই নিষ্ক্রিয় মৌলের বৈশিষ্ট্য হচ্ছে কিনা এদের এই ইলেকট্রন যে কক্ষগুলো আর কি, কক্ষপথগুলো, সেটা ইলেকট্রন দিয়ে ভর্তি থাকবে। অর্থাৎ যে কক্ষতে যতগুলো ইলেকট্রন হতে পারে সেটা ভর্তি থাকবে। মেইনলি যেটা হয় সেটা হচ্ছে বাইরের কক্ষতে যেন 8টা ইলেকট্রন থাকে। যে পরমাণুর মানে ইলেকট্রনগুলো কক্ষপথগুলোতে আর কি, বাইরের কক্ষ, সবচেয়ে বাইরের কক্ষপথ, তাতে 8খানি ইলেকট্রন রয়েছে, সেই মৌলটা নিষ্ক্রিয় হয়ে যায়। ঠিক আছে, কারণ অটোমেটিক্যালি তার আগের কক্ষপথগুলো ভর্তি হতে থাকবে। বাইরের কক্ষে 8টা থাকতে হবে। ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের যেহেতু 2টো ইলেকট্রন হয়, শুধুমাত্র এইটুকু পার্টটা নিলেই কাজ মিটে যায়। শুধুমাত্র এইটুকু 2টো ইলেকট্রন, এইটুকু নিয়েই কাজটা হয়ে যায়। ঠিক আছে, তো যে কোনো পরমাণু চায় তাদের সবচেয়ে কাছের যে নিষ্ক্রিয় মৌল, তার মতো ইলেকট্রন বিন্যাস যেন সে পায়। এইটা চাওয়ার জন্যই কিন্তু, মানে সেই ইলেকট্রন বিন্যাসটা তার নাই, এটা চাওয়ার জন্যই কিন্তু রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে থাকে। কীরকম? সোডিয়াম, একটা উদাহরণ দিই। সোডিয়ামের হচ্ছে বাইরের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, তাহলে 2 + 8 + 1, 3টে কক্ষপথ রয়েছে। তাদের মধ্যে প্রথমটাতে 2, সেটা ভর্তি হয়ে গেছে। তারপরটাতে 8, সেটাও ভর্তি হয়ে গেছে। তারপরটা তো 8 থাকা উচিত, কিন্তু একটা রয়েছে। তাহলে হয় এখানে 8 হতে হবে, নতুবা এটা বাদ থাকতে হবে। তো সোডিয়াম কি করবে? এই একটাকে ত্যাগ করবে। ঠিক আছে, ও একটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ ওর সবচেয়ে কাছে যেটা, সেটা হচ্ছে 2 + 8। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হয়? ক্লোরিনের হয় 2 + 8 + 7। তাহলে এটার ক্ষেত্রে এই দুটো, এটা ভর্তি, এটা ভর্তি, এটা হচ্ছে 7টা আছে, মানে একটা পেলে সে 8টা ফিল করে নেবে। তো এই জন্য কার্বন কি, সোডিয়াম কি করে? সোডিয়াম এইটাকে ত্যাগ করে দেয়,
আর ক্লোরিন এটাকে নিয়ে নেয়। নিয়ে নেওয়ার জন্য এদের মধ্যে একটা যৌগ রাসায়নিক বিক্রিয়া ঘটে, NaCl বা খাদ্য লবণ যেটা সেটা তৈরি হয়। কার্বনের ক্ষেত্রে কি হয়, কার্বনের হচ্ছে সেম একই ধরনের ধর্ম রয়েছে। কার্বনও চায় তারও যেন মানে বাইরের কক্ষপথটা যেন ফিল হয়ে থাকে, হয় দুটো থাকবে নতুবা আটটা থাকবে। তো কার্বনের বাইরের কক্ষপথে রয়েছে 4টি। এইখানে একটু ব্যতিক্রম আছে। একটা ছোট মানে উদাহরণ দিয়ে বলি, সোডিয়ামের ক্ষেত্রে কি দেখলাম, সোডিয়াম 1টি ইলেকট্রন ত্যাগ করবে আর ক্লোরিন 1টি ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা, সোডিয়াম তো চাইলে ও তো 7টি ইলেকট্রন নিতে পারতো, কিন্তু ও একটা ত্যাগ করে। তার কারণ কি, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ তার জন্য শক্তির দরকার পড়ে। এবার সোডিয়াম যদি 1টি ইলেকট্রন ত্যাগ করে, সেটাকে যদি আমরা একটু মজার ছলে ধরি, আমি সোডিয়ামকে একটা কিল মারা হয়েছে, কিল মারছে মানে একটা ইলেকট্রন ত্যাগ নেবে কি ছাড়বে যাই হোক না কেন, কিল খাবে একটা করে। তো সোডিয়াম কোনটা চাইবে, ও যদি 1টি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে একটা কিল খেলো, আর যদি 7টা নিতে যায় তাহলে 7খানা কিল খেলো। ও কোনটা চাইবে, অবশ্যই একটা কিল খাওয়াটা 7টা কিল খাওয়ার চেয়ে অনেক বেশি সুবিধার, তাই ও একটা ত্যাগ করবে। কার্বনের ক্ষেত্রে কি হয়, কার্বন চাইলে এই 4টাকে বাদ দিয়ে দিতে পারে, 2 করে নিতে পারে, আবার চাইলে আরও 4টা এনে এটাকে 8 করে ফেলতে পারে। তাহলে কার্বন কোনটা করবে, ত্যাগ করবে নাকি নিয়ে নেবে? কারণ দুটো ক্ষেত্রেই কার্বনের এই যে দুটো কেস, দুটোতেই সেম, নিলেও যা অবস্থা, ছাড়লেও তাই অবস্থা, একই অবস্থা। তাই কার্বন কি করে, কার্বন গ্রহণ বা বর্জন এসব করে না, কার্বন বন্ড তৈরি করে, অর্থাৎ আদান প্রদান করে না, কার্বন শেয়ার করে, একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার করে। কীরকম, কার্বন তার বাইরের কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে, আর মনে ধরে নিচ্ছি আমি হাইড্রোজেনের বিন্যাসটা কীরকম, হাইড্রোজেনের হচ্ছে একটাই কক্ষপথ, হাইড্রোজেন প্রথম মৌল এবং তাতে একটাই ইলেকট্রন। তাই হাইড্রোজেন চায় যেন দুটো ইলেকট্রন তার হয়। তাই হাইড্রোজেন কি করছে, একটা ইলেকট্রন নিয়ে কার্বনের কাছে চলে যাচ্ছে। এবার কি হলো, হাইড্রোজেনের কাছে 1টি ইলেকট্রন, কার্বনের কাছে 1টি ইলেকট্রন, এইটা একে অপরের সাথে শেয়ার হলো। শেয়ার হওয়ার ফলে কি হলো, হাইড্রোজেন এখন এইটা আর এইটা দুটো ইলেকট্রন ইউজ করছে, কার্বন এই দুটো ইলেকট্রন ইউজ করছে, অর্থাৎ কার্বন 1টি ইলেকট্রনের সঙ্গে আরও 1টি ইলেকট্রন পেল। সেমভাবে যদি 4খানা হাইড্রোজেন আসে, তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে বন্ড গঠন হচ্ছে, দিয়ে এটার ফল কি হলো, কার্বন কিন্তু এখন দুটো করে এরকম চারবার দুটো করে, অর্থাৎ 8টা ইলেকট্রন পেয়ে গেল। হাইড্রোজেনে কিন্তু কার্বনের থেকে একটা করে ইলেকট্রন নিয়ে 2টো ইলেকট্রন পেয়ে গেল, একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার করলো, হাত ধরাধরি করে রইল। এবার এর ফল হিসেবে এখানে একটা করে বন্ড তৈরি হলো বা জোড় তৈরি হলো, ইলেকট্রন জোড় তৈরি হলো। এইভাবে একটা যৌগ তৈরি হলো, যে যৌগটাকে আমরা বলছি সি, অর্থাৎ কার্বন একটা সি আর H 4খানা, হাইড্রোজেন 4টে, তাই H4, যেটাকে আমরা সহজ কথায় বলি মিথেন। তো জৈব যৌগগুলো এরকম বন্ড গঠন করে তৈরি হয়। তড়িৎযোজী যে যৌগগুলো বা অজৈব যৌগ যেগুলো, তাদের থেকে এই যৌগগুলো একটু আলাদা। কীরকম পার্থক্য, অজৈব যৌগগুলো যেমন NaCl যেটা বললাম, NaCl এর ক্ষেত্রে সোডিয়ামের প্রোটন সংখ্যা 10, প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11, একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে দিয়ে 10টা ইলেকট্রন করছে, তাহলে 11টা প্রোটন প্লাস চার্জ আর 10টা ইলেকট্রন মানে মাইনাস চার্জ, একটা তার সেটা তো একে অপরকে ক্যান্সেল করতে হবে। সোডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, 10টা প্লাস চার্জ 10টা মাইনাস চার্জকে ক্যান্সেল করলো, কিন্তু একটা প্লাস চার্জ রয়ে গেল। ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, ক্লোরিনের হচ্ছে টোটাল প্রোটন হচ্ছে 17টা, ইলেকট্রনও 17টা, কিন্তু ক্লোরিন একটা এক্সট্রা ইলেকট্রন নিয়ে নিল, তার ফল কি হলো, 17টা প্রোটন আর 17টা ইলেকট্রন একে অপরকে মাইনাস করলো, কিন্তু একটা এক্সট্রা ইলেকট্রন রয়ে গেল, অর্থাৎ ক্লোরিন মাইনাস চার্জ নিয়ে রইল, দিয়ে এই সোডিয়ামের প্লাস চার্জ, যেটাকে আমরা বলছি সোডিয়াম আয়ন, অর্থাৎ সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন এরা একে অপরের সঙ্গে যুক্ত হলো, দিয়ে NaCl তৈরি করলো।
তাহলে এদের যেটা সেটা হচ্ছে তড়িতের আকর্ষণ বল, স্থিরতাড়িতিক আকর্ষণ বল দিয়ে এটা যুক্ত হচ্ছে। এই বলটা অনেকটা স্ট্রং, কিন্তু এরা ইলেকট্রন জোড় গঠন করছে, একে অপরকে ইলেকট্রন ছুঁয়ে রেখেছে আর কি বলতে গেলে। এই বন্ডটা এর মতো অতটা স্ট্রং নয়। তার ফলস্বরূপ কি হয়, জৈব যৌগ যেগুলো তাদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক এগুলো তড়িৎযোজী যৌগ বা অজৈব যৌগ থেকে অনেকটা কম হয়। অতটা গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক এদের থাকে না। যেমন নুনকে যদি গলাতে হয় তাহলে অনেকটা পরিমাণ তাপ দিতে হয়, কিন্তু একটা জৈব যৌগ যেমন হচ্ছে প্যারাফিন, অর্থাৎ যেটা দিয়ে মোমবাতি তৈরি করা হয়, আসল মোম দিয়ে কিন্তু মোম তৈরি করা হয় না, যে মোমটা দিয়ে তৈরি করা হয় সেটা হচ্ছে প্যারাফিন। প্যারাফিনকে সামান্য তাপ দিলেও গলে যায়, অর্থাৎ প্যারাফিনের গলনাঙ্ক নুনের গলনাঙ্ক চেয়ে অনেকটা কম, খুবই কম। তো এইটা হচ্ছে জৈব যৌগদের একটা বৈশিষ্ট্য, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো কম হবে। তারপর যদি দ্রাব্যতা হিসেবে দেখা হয় তাহলে জৈব যৌগ যেগুলো আর কি তারা সাধারণত জলেতে দ্রাব্য নয়, জল দিয়ে তাদেরকে দ্রবীভূত করা যায় না, অর্থাৎ তাদেরকে গোলানো যায় না। ব্যতিক্রম আছে কিছু, যেমন অ্যালকোহল একটা ব্যতিক্রম, অ্যালকোহল জলের দ্রাব্য এবং অ্যালকোহল আর জলের দ্রাব্যতা হচ্ছে অসীম। কিন্তু যেটা অজৈব, যেমন NaCl, অজৈব যৌগ, অ্যাকচুয়ালি অজৈব একটা লবণ। NaCl কিন্তু বা খাদ্য লবণ যেটা সেটা কিন্তু জলের দ্রাব্য, সেটা জলে গুলে যায়, আমরা দেখেওছি, সেটা আমরা করেও থাকি। এবার এখান থেকে আরেকটা উদাহরণ দিই, যেমন NaCl হচ্ছে Na বা সোডিয়াম যে ধাতুটা, সোডিয়াম ধাতু কোনোদিন মুক্ত অবস্থায় রাখা যায় না, কারণ এটা খুবই সক্রিয় একটা ধাতু। একে যদি মুক্ত অবস্থায় রাখা হয় তাহলে এ কিন্তু বিক্রিয়া করতে পারে, হয়তো বাতাসে যে জলীয় বাষ্প তার সঙ্গে বিক্রিয়া করতে পারে, তাই একে ওপেনলি রাখা যায় না। একে যদি সংরক্ষণ করে রাখতে হয় তাহলে সেক্ষেত্রে একে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখতে হয়, অর্থাৎ সোডিয়াম ধাতুটাকে, শুধুমাত্র সোডিয়াম এটাকে, এই ধাতুটাকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। কারণ কি, কেরোসিন এটা কিন্তু জৈব যৌগ, জীবদেহ থেকে কেরোসিন পাওয়া যায়। আমরা জানি পেট্রোলিয়ামকে রিফাইন করার পর কোনো একটা পর্যায়ে আমরা কেরোসিন পাই। তো পেট্রোলিয়াম কিন্তু জৈব যৌগ, জীবদেহেরই একটা অংশ ওটা, অর্থাৎ সেখান থেকে বলতে পারি কেরোসিন, পেট্রোল, মোবিল, ডিজেল এগুলো সমস্ত কিন্তু জৈব যৌগ। জৈব যৌগগুলোর সাথে এ বিক্রিয়া করতে পারে না, তাই একে সংরক্ষণ করার জন্য কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখতে হয়। যদি কেরোসিন না করে যদি জলের মধ্যে যদি একে রাখা হতো তাহলে আমরা চোখের সামনে দেখতে পেতাম হয়তো একটা বিস্ফোরণ ঘটতো, সোডিয়াম ধাতু যেটা হয় সেটা একটু এলোমেলো করে ছিটকে যেত, ছিটকে গিয়ে সেটা অন্য একটা যৌগ তৈরি করে ফেলতো। তো এই ছিল হচ্ছে জৈব যৌগগুলোর ধর্ম। এবার আমরা দেখব জৈব যৌগের শ্রেণীবিভাগ। জৈব যৌগগুলোকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুক্ত শৃঙ্খল আর একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। ব্যাপারটাকে একটু বলি, জৈব যৌগগুলোর নির্দিষ্টভাবে কোনো সংকেত আর কি, যেটা যেমন এই যে NaCl যেরকম সংকেত আমরা বলছি, জৈব যৌগগুলোর ক্ষেত্রে নির্দিষ্টভাবে ওরকম সংকেত বলা যায় না। কেন বলা যায় না? একই ওই ধরনের সংকেত বিশিষ্ট অনেক ধরনের যৌগ থাকতে পারে। কীরকম, আমি যদি বলি ইথাইল অ্যালকোহল, তার সংকেত হচ্ছে C2H5OH। আরেকটা যদি বলি ডাইমিথাইল ইথার, এটা আরেকটা যৌগ, এর সংকেত হচ্ছে CH3OCH3। এবার এই জিনিসটার ক্ষেত্রে আমি যদি যেভাবে আমরা অজৈব যৌগের সংকেত তৈরি করি সেভাবে যদি এটাকে তৈরি করা হয় তাহলে কি হচ্ছে, এটা কার্বন হচ্ছে দুটো, মানে C2, হাইড্রোজেন হচ্ছে 5 আর 1 6খানা, H6, অক্সিজেন একটা, ও এটার ক্ষেত্রে কি হচ্ছে, কার্বন কিন্তু সেম দুটো, C2, হাইড্রোজেন 3 আর 3 6খানা, H6, অক্সিজেন একটা রয়েছে, ও তাহলে সেম সংকেত কিন্তু যৌগ দুটো আলাদা, এটা জৈব যৌগের ক্ষেত্রে ঘটে থাকে। ঠিক আছে, এই ব্যাপারটাকে বলা হয় আইসোমারিজম বলা হয় এটাকে, বা সমাবয়বতা বলা হয়। তো এটা জৈব যৌগের একটা বৈশিষ্ট্য, এটা দেখা যায়। এবার এই বৈশিষ্ট্যটার জন্য বা এই স্বভাবটার জন্য জৈব যৌগকে এইরকম সংকেতে প্রকাশ করা হয় না, জৈব যৌগকে তাদের গঠন আকারে প্রকাশ করা হয়। তো গঠন আকারে প্রকাশ করে জৈব যৌগকে আর কি দু ধরনের গঠন পাওয়া গেছে, একটা হচ্ছে মুক্ত শৃঙ্খল, একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। এক্ষেত্রে কি হয়, কার্বনের সঙ্গে অন্যান্য যে পরমাণু যেগুলো তাদের একটা চেন তৈরি হয়, হতে পারে সেটা কার্বনের সঙ্গে কার্বনেরও চেন তৈরি হতে পারে, কার্বনগুলো পরপর যুক্ত হয়েছে। সেরকম যৌগগুলো হচ্ছে
মুক্ত শৃঙ্খল বা বদ্ধ শৃঙ্খল। এবার যদি চেনটা এমন হয় যে একদিকে কার্বন অন্যদিকে কার্বন মুক্ত, ঠিক আছে, হয়তো দেখা গেল আর কি একটা কার্বনের সঙ্গে অন্য একটাই কার্বন যুক্ত হয়েছে, আর কোনো কার্বন যুক্ত হয়নি। কীরকম একটা উদাহরণ দিই, মনে করুন চেনটা হচ্ছে এরকম, কার্বনের যোজ্যতা আমরা কি দেখেছিলাম 4, প্রত্যেকটা কার্বনের সঙ্গে দেখুন 4টে করে দাগ রয়েছে। এই কার্বনের সঙ্গে 1 2 3 4টে, এই কার্বনটার সঙ্গে 1 2 3 4টে, এরকম করে প্রত্যেকটার সাথে 4টে করে হাত রয়েছে বা 4টে করে দাগ রয়েছে, 4টে করে বন্ড তৈরি হয়েছে। এবার এই কার্বনটা তার সঙ্গে 2টো কার্বন যুক্ত, এটার সঙ্গেও 2টো কার্বন যুক্ত, কিন্তু একদম ধারের যে কার্বনটা তার সঙ্গে একটি কার্বন যুক্ত। তাহলে এই ক্ষেত্রে কি হলো, এই দিকে যে ধারের যে 2টো কার্বন তারা ওপেন হয়ে আছে, অর্থাৎ তাদের ওখানেই চেনটা শেষ হয়েছে। কিন্তু যদি এরকম হয় যে একটা কার্বন আর একটা কার্বন এরকমভাবে তারা যুক্ত হয়েছে, তাহলে এটা কি একটা আবদ্ধ জায়গা তৈরি করলো না? তো এরকম যেটা দুদিকে কার্বনগুলো মুক্ত বা ওপেন, তাদেরকে বলা হয় মুক্ত শৃঙ্খল বা অ্যালিফ্যাটিক যৌগ। আর যাদের ক্ষেত্রে কার্বন চেনটা ওপেন নয়, ক্লোজড, একটা ছবি তৈরি করেছে, একটা রিং তৈরি করেছে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে বদ্ধ শৃঙ্খল বা সাইক্লিক যৌগ। এবার মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল যাই হোক না কেন, মুক্ত শৃঙ্খলকে 2টো ভাগে ভাগ করা হয়েছে। 2 ধরনের মুক্ত শৃঙ্খল যৌগ আছে। কীরকম, কার্বনগুলো এখানে সমস্ত কার্বন একটা দাগ দিয়ে যুক্ত হয়েছে, হতেই পারে কার্বনগুলো 2টো দাগ দিয়ে যুক্ত হলো, অর্থাৎ 2টো হাত দিয়ে একে অপরকে ধরাধরি করলো, এটাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে এটার ক্ষেত্রে হচ্ছে এরকম দাগ হবে, এটার ক্ষেত্রে হয়তো একটা, এখানে হয়তো আরেকটা কার্বন এসছে তার 4টে। তাহলে এটা এখানেও কিন্তু এই সেকেন্ড যে ছবিটা সেটাতেও কিন্তু প্রত্যেকটা কার্বনে কিন্তু 4টে করে বন্ড রয়েছে। কীরকম, এই কার্বনটার 1 2 3 4টে, এই কার্বনটার 1 2 3 4টে, এই কার্বনটা নর্মালি যেরকম হয় 1 2 3 4টে, 4টে করে বন্ড এসছে। আবার কি হতে পারে, কার্বন একে অপরের সাথে 3টে করে হাত দিয়ে যুক্ত হলো বা 3টে বন্ড দিয়ে যুক্ত হলো, এবং একটা করে বন্ড ওপেন রইলো, যেখানে হাইড্রোজেন হয়তো যুক্ত হতে পারে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, এখানে প্রত্যেকটা একটা বন্ড, অর্থাৎ আমি পুরো যে ছবিটা আঁকছি এটার পুরো ছবিটাতে সমস্ত যে কোনো মৌলগুলো আর কি একে অপরের সাথে একটাই মাত্র বন্ড দিয়ে যুক্ত হচ্ছে। এই রকম যে যৌগগুলো, এইরকম যে মুক্ত শৃঙ্খল যৌগ, তাদেরকে বলা হয় সম্পৃক্ত যৌগ। আর যেগুলো মাঝখানে ছেদ আসছে, অর্থাৎ কার্বন চেইনটা পুরোপুরি একই রকম দেখতে নয়, কোথাও কোথাও গিয়ে একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, সেরকম যৌগগুলোকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। এটা হচ্ছে মুক্ত শৃঙ্খল যৌগের উদাহরণ। এবার আমরা দেখব বদ্ধ শৃঙ্খল যৌগ। বদ্ধ শৃঙ্খল যৌগগুলো 2 ধরনের হয়, একটা হচ্ছে হোমোসাইক্লিক আর একটা হচ্ছে হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক জিনিসটা কি না, যে ক্ষেত্রে হচ্ছে এই যে কার্বনের যে বদ্ধ যে চেইনটা, সেই চেইনটা কার্বনের চেন দিয়ে তৈরি হবে, অর্থাৎ সমস্ত ওখানে যে মৌলগুলো রয়েছে সেগুলো সবই কার্বনের মধ্যে থাকবে। মেইন চেনটার কথা বলা হচ্ছে। কীরকম, যেটা দেখছিলাম যে কার্বন এই যে জিনিসটা এখানে, এই যে বদ্ধ যে চেনটা, সেই চেনটার সমস্ত মৌল কিন্তু এখানে কার্বন, এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলে হতে পারে। এখন যদি এরকম দেখা যায়, এটা যদি একটু অসম্পৃক্ত হয়, তাহলে এখানে 2টো করে বন্ড দিয়ে যুক্ত হলো, এবং সেক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা কার্বনে কিন্তু একটা করে হাত ফ্রি রয়েছে, প্রত্যেকটাতে হাইড্রোজেন যুক্ত হলো। তো মেইন যে চেইনটা সেটা কি হচ্ছে, কার্বন দিয়ে তৈরি, হাইড্রোজেন যুক্ত হয়েছে সেটা পরের কথা, মেইন চেন কার্বন দিয়ে তৈরি। এইরকম যে বদ্ধ শৃঙ্খল যৌগগুলো তাদেরকে বলা হয় হোমোসাইক্লিক। আর হেটেরোসাইক্লিক কি, যদি এমন হয় যে এই পার্টটা না থেকে এখানে একটা নাইট্রোজেন চলে এলো, তাহলে মেইন চেনটাতে কার্বন তো রয়েছে কিন্তু হঠাৎ করে একটা নাইট্রোজেন এসছে,
অর্থাৎ এখানে মেইন চেনেতে একটা ছেদ এলো, এরকমকে বলা হয় হচ্ছে বদ্ধ শৃঙ্খল হেটারোসাইক্লিক। ঠিক আছে, এবার আমি এটাকে নাইট্রোজেন ধরছি না, আমি এটাকে কার্বনই ধরছি, যেটা আগে ধরেছিলাম। এই যে বিশেষ যেটা আর কি, বিশেষ যে শেপটা, এই শেপটা হচ্ছে C6H6, যেটাকে আমরা চলতি কথায় বলি বা প্রচলিত নাম হচ্ছে বেনজিন। এই অবস্থাটাকে বলা হয় বেনজিন বলয়। বেনজিন বলয় বলতে হচ্ছে এই কার্বন, 6খানা কার্বন এবং তারা একে অপরের সাথে ডবল বন্ড দিয়ে যুক্ত হয়েছে, 3টে ডবল বন্ড দিয়ে 6টা কার্বন একটা সাইকেল তৈরি করেছে, এটা হচ্ছে বেনজিন বা বেনজিন বলয়। এবার এই জিনিসটা রয়েছে, মানে বেনজিন বলা রয়েছে যে সকল যৌগতে, সেই সকল যৌগগুলো সাধারণত একটু গন্ধযুক্ত হয়। এই রকম যে হোমোসাইক্লিক যে যৌগগুলো, তাদেরকে বলা হয় হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমা কথার মানে হচ্ছে গন্ধ, সেখান থেকে এসেছে অ্যারোমেটিক। এই ধরনের যে যৌগগুলো আর কি, যে যাদের মধ্যে বেনজিন বলা রয়েছে, তাদের একটা অ্যারোমা বা একটা সুগন্ধ বা একটা গন্ধ রয়েছে, এরকম জিনিসকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। কীরকম আরেকটা উদাহরণ দিই, বেনজিন বলয়কে আরেকভাবে প্রকাশ করা হয় হচ্ছে, মানে সবসময় এইভাবে লেখা সম্ভব হয় না, তো আরেকভাবে হচ্ছে এই ষড়ভুজের মধ্যে একটা গোল দিয়ে দেওয়া হয়, এইভাবে প্রকাশ করা হয়। তো যদি ষড়ভুজের মধ্যে দুটো গোল চলে আসে আর কি, একটা গোল যদি এরকম চলে আসে, অর্থাৎ দুটো বেনজিন বলয় যদি পরপর যুক্ত হয়, তাহলে এই যে যৌগটা তৈরি হয়, এই যৌগটাকে আমরা সাধারণ নামে বলি ন্যাপথালিন, যেটা সংকেত হচ্ছে C10H8। ন্যাপথলিনের গন্ধর সাথে আমরা সবাই পরিচিত, আমরা সবাই ন্যাপথলিন বাড়িতে ব্যবহার করেছি, আমাদের জামা কাপড়কে গন্ধতে রাখার জন্য আর কি, আলমারির মধ্যে রাখার জন্য ন্যাপথলিন ইউজ করতে হয়, তো আমরা এটা দেখেছি। তো এরা হচ্ছে, এর মধ্যে 2খানা বেনজিন রিং রয়েছে, এই জন্য এটা একটা অ্যারোমেটিক যৌগ। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। অ্যালিসাইক্লিক যৌগ কি না, যে ক্ষেত্রে হচ্ছে বেনজিন বলয় থাকবে না তার মধ্যে, এরকম যৌগগুলো হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। ঠিক আছে, এর একটা উদাহরণ দিই। বেনজিনের ক্ষেত্রে হচ্ছে 6টা কার্বন যুক্ত হচ্ছে এবং তাদের মধ্যে 3টে কার্বনের মধ্যে ডবল বন্ড তৈরি হয়েছে, অর্থাৎ যৌগটা অসম্পৃক্ত। কিন্তু আমি যদি এভাবে তৈরি করি না, 6টা কার্বন রয়েছে, তারা কেউ ডবল বন্ড দিয়ে না, তারা সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত হয়েছে এবং প্রত্যেকের সাথে 2টো করে হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলেও কিন্তু একটা জৈব যৌগ তৈরি হয়, কিন্তু এটার কিন্তু বেনজিনের মতো নয়, যে এই যে ডবল বন্ড এখানে সেটা নেই। এরকম যে যৌগগুলো, এরাও হচ্ছে একটা সাইক্লিক যৌগ এবং এদেরকে বলা হয় হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। অ্যালিসাইক্লিক যৌগ আরও হতে পারে, যেমন কার্বনগুলো 3টে বন্ড দিয়ে যুক্ত হতে পারে, 3টে কার্বন যুক্ত হতে পারে সিঙ্গেল বন্ড দিয়ে। ঠিক আছে, এভাবে যে যৌগগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় অ্যালিসাইক্লিক যৌগ। আর হেটেরোসাইক্লিক যেটা বললাম, যে কার্বনের যে চেনটা আর কি, তার মধ্যে হয়তো একটা কার্বন হয়তো নেই, তার বদলে হয়তো অন্য কিছু রয়েছে, বা ওই চেনের মধ্যে একটা ছেদ রয়েছে, যে ছেদটা হচ্ছে কার্বন ছাড়াও অন্য কোনো পরমাণু যুক্ত থাকবে। এরকম যে যৌগগুলো, তাদেরকে বলা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। তো এইটা ছিল হচ্ছে কার্বনের এই যে জৈব যৌগ যেগুলো, তাদের প্রকারভেদ। এবার আমরা আজকে মুক্ত শৃঙ্খল যে যৌগগুলো, সেটাকে নিয়ে আলোচনা করব। মুক্ত শৃঙ্খল যৌগগুলোর কিছু বিভাগ রয়েছে, অর্থাৎ এই ধরনের যে যৌগগুলো, তাদেরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা দুটো ভাগ অলরেডি দেখলাম, যে সম্পৃক্ত আর অসম্পৃক্ত। এই সম্পৃক্ত আর অসম্পৃক্ত এগুলো ছাড়াও কী করা হয় না, এদের যে কার্বন
আর অন্যান্য যে যদি কোনো গ্রুপ এসে যুক্ত হয় সেগুলো নিয়ে কিছু বিভাগ করা হয়েছে। তো আমরা আগে সেটা দেখব। জৈব যৌগ যেগুলো তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কার্বন দিয়ে তো তৈরি হবেই, কিন্তু আমরা যে যৌগগুলো নিয়ে কাজ করলাম তাতে দেখলাম ম্যাক্সিমাম যৌগতে কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়। তো যে যৌগগুলোতে কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে থাকে সেই যৌগগুলোকে আমরা বলি হাইড্রোকার্বন। অর্থাৎ যে যৌগগুলোতে কার্বনের সঙ্গে শুধুমাত্র হাইড্রোজেন যুক্ত হয়, অন্য কোনো যৌগ মানে মৌল এখানে দেখা যায় না, শুধু কার্বন থাকবে আর হাইড্রোজেন থাকবে, এদেরকে বলা হবে হাইড্রোকার্বন। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে সম্পৃক্ত যৌগগুলোকে নিয়ে করছি এবং মুক্ত শৃঙ্খল যেগুলো তাদেরকে নিয়ে দেখছি। তাহলে যেটা সম্পৃক্ত, অর্থাৎ কার্বন কার্বন যে চেইনটা, কার্বনের যে চেইনটা তার মধ্যে ডবল বন্ড ট্রিপল বন্ড থাকবে না, একটাই বন্ড থাকবে, সেটার ক্ষেত্রে হচ্ছে তাদেরকে বলা হয় অ্যালকেন। অ্যালকেনের বৈশিষ্ট্য কি না কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, অর্থাৎ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এবং এর সাধারণ সংকেত হয় CnH2n+2। সাধারণ সংকেত জিনিসটাকে একটু বলে দিই না, এটা ডিপেন্ড করে হচ্ছে কার্বনের যে চেনটা, কার্বনের চেন কিন্তু হয়তো 100খানা কার্বনও কিন্তু চেন হয়ে যুক্ত হতে পারে, এটাও হতে পারে। তাহলে সেই যৌগটার সংকেত কী হবে? তাহলে তখন বেশি ভাবার দরকার পড়বে না, তখন এইটা থেকে আমি বের করতে পারবো যে ওখানে কতগুলো হাইড্রোজেন যুক্ত হচ্ছে। কার্বন 100টা যুক্ত হলে বা 100টা থাকলে সেটা তো আমি জানি যে 100খানা কার্বন, তাহলে হাইড্রোজেন কতগুলো আসবে সেটা আমি এখান থেকে বের করতে পারবো। এবার এর কিছু উদাহরণ দেখা যাক। প্রথম সবচেয়ে ছোট যে অ্যালকেনটা সেটা হচ্ছে মিথেন। সেটা সংকেত কি? CH4। সেকেন্ড যে অ্যালকেনটা মানে এর পরের যে অ্যালকেনটা সেটা হয় ইথেন। প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন, এটা সংকেত হয় C2H6। এই দুটো থেকে আপাতত এই জিনিসটাকে একটু ধরে দেখা যাক আর কি। এখানে কার্বন কটা এসছে? একটা, তাহলে এনে হচ্ছে এখানে 1, আর 2n+2 মানে হচ্ছে nকে 2 দিয়ে গুণ করে, অর্থাৎ 1কে 2 দিয়ে গুণ করব, তার সঙ্গে 2 যোগ করব, তাহলে 2 1 2 আর 2 4। তাহলে কার্বন যদি একটা হয় হাইড্রোজেন হতে হবে 4টে। কার্বন যদি দুটো হয় তাহলে হাইড্রোজেন হবে হচ্ছে 2 2 4 আর যোগ 2 মানে 6, হাইড্রোজেন 6টা। সেরকমভাবে যদি কার্বন 3টে হয় তাহলে হাইড্রোজেন হবে হচ্ছে 3 2 6 আর 2 8টা। তো 3টে কার্বন নিয়ে যে যৌগটা, যে অ্যালকেনটা, সেটাকে নাম দেওয়া হচ্ছে প্রোপেন। এটার নাম হচ্ছে প্রোপেন, এটার সংকেত হচ্ছে C3H8। তাহলে এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে প্রোপেন। প্রোপেন জিনিসটা সেটা আমরা সবাই বাড়িতে ব্যবহার করে থাকি। রান্নার যে গ্যাস হয় সেটা হচ্ছে এই যৌগটা, যে গ্যাসটা আমাদের গ্যাস সিলিন্ডারে করে রান্না করি, যেটা আর কি সিলিন্ডার থেকে গ্যাস নিয়ে, সেই জ্বালানিটা হচ্ছে প্রোপেন। এটাকে আমরা বলি LPG। এছাড়া যদি এবার যদি 4টে হয়, কার্বন যদি 4টে হয়, তাহলে হাইড্রোজেন হবে 4 2 8 2 10টা। সেটাকে আমরা নাম দিয়েছি বিউটেন, যেটা লাইটারে ব্যবহার করা হয়। বিউটেন গ্যাস হচ্ছে গ্যাস লাইটারে ব্যবহারের যে গ্যাস ব্যবহার করা সেটা হচ্ছে বিউটেন গ্যাস। এগুলো সব হচ্ছে জ্বালানি গ্যাস, এবং খুব স্ট্রং একটা জ্বালানি গ্যাস হচ্ছে মিথেন, খুব পাওয়ারফুল একটা জ্বালানি গ্যাস। তো এটা ছিল হচ্ছে অ্যালকেন। এবার নামগুলো, এদের নামের একটা ব্যাপার রয়েছে। নামের ব্যাপার কীরকম? আমরা সংখ্যা ধরে নামগুলোকে মনে রাখতে পারবো। নামগুলো মনে রাখতে হবে কীরকম না, 1 মানে হচ্ছে মিথ, 2 মানে হচ্ছে ইথ, মানে মিথ এই কথাটা মানে হচ্ছে 1, ইথ এটার মানে হচ্ছে 2, প্রোপ এটার মানে হচ্ছে 3, বিউট এটা মানে হচ্ছে 4, পেন্ট এটা মানে হচ্ছে 5। সেরকম হেক্স
এটা মানে হচ্ছে 6, সেরকম হেপ্ট মানে হচ্ছে 7, অক্ট মানে হচ্ছে 8, নন মানে হচ্ছে 9, ডেক মানে হচ্ছে 10। তো এটা হচ্ছে নামের বৈশিষ্ট্যটা। ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে অ্যালকেন যে যৌগগুলো তাদের নামের শেষে এন কথাটা এসছে, ANE, অ্যালকেন বানান ALCANE, ALKANE, তো লাস্টে ANE এটা এসছে, অর্থাৎ এন কথাটা এসছে। তাই কার্বনের সংখ্যা যেটা রয়েছে তাদের নামের সঙ্গে এন কথাটা যুক্ত করলে সেটা অ্যালকেনের নাম আসবে। যেমন 5টা কার্বন দিয়েছে অ্যালকেন, 5 মানে পেন্ট, তাহলে অ্যালকেনটার নাম হবে পেন্টেন। সেরকম এই 4টে নিয়ে যেটা তৈরি হলো, 4 মানে হচ্ছে বিউট, তাহলে বিউটের সঙ্গে এন, তাহলে বিউট এন অর্থাৎ বিউটেন। এইভাবে নামগুলো তৈরি হবে। দ্বিতীয় সেটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন হচ্ছে কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ড থাকবে, চেনটার মধ্যে একটা ডবল বন্ড থাকলেও কিন্তু সেটা অ্যালকিন। এমন নয় যে সমস্ত কার্বনগুলো ডবল বন্ড দিয়ে যুক্ত হতে হবে, একখানেও যদি ডবল বন্ড থেকে যায় সেটা সঙ্গে সঙ্গে অ্যালকিন হয়ে যাবে। এর সংকেত হচ্ছে CnH2n, অর্থাৎ যতগুলো কার্বন থাকবে হাইড্রোজেন থাকবে তার ডবল। এর কিছু উদাহরণ হচ্ছে, যেমন হচ্ছে ইথিন, সেটা হচ্ছে C, তাতে 4টে হাইড্রোজেন থাকবে, এটাকে বলা হচ্ছে C2H4, এটাকে বলা হয় ইথিন, বা আরেকটা বলা হয় ইথিলিন। ইথিলিন হচ্ছে এর বাণিজ্যিক নাম, আর ইথিন হচ্ছে এর ল্যাবরেটরি নাম বা ইউপ্যাক নাম। সেরকম যদি ট্রিপল মানে আরেকটা কার্বন যদি চলে আসে, তাহলে C, এখানে একটা বন্ড দিয়ে C, এবার এখানে হাইড্রোজেন যুক্ত হলো, এখানে একটা হাইড্রোজেন এলো, এখানে একটা কার্বন এসে এখানে 3টে হাইড্রোজেন যুক্ত হলো, তাহলে সেটা হয়ে যাচ্ছে C3, হাইড্রোজেন হবে 6টা, এটাকে বলা হয় প্রোপিন। অর্থাৎ অ্যালকেনের ক্ষেত্রে যেরকম এন যোগ হয়, অ্যালকিনের ক্ষেত্রে ইন যোগ হবে। তাই ইথিন, প্রোপিন এরকম করে নামগুলো আসবে। এর পরেরটা তাহলে কী হবে, যেটা 4টে কার্বন সেটা হবে বিউটিন, 5টা কার্বন দিয়ে তৈরি চেনটা সেটা হবে পেন্টিন। এভাবে নামগুলো তৈরি হবে। কিন্তু এখানে একটা খেয়াল রাখার বিষয়, সেটা হচ্ছে এটার প্রথম যে অ্যালকিনের যে প্রথম যে যৌগটা, প্রথম অ্যালকিন হচ্ছে ইথিন, কিন্তু অ্যালকেনের প্রথম যে যৌগটা সেটা ছিল কিন্তু মিথেন, অর্থাৎ একটা কার্বন দিয়ে। এখানে হচ্ছে শুরু হবে 2টো কার্বন দিয়ে, একটা কার্বন দিয়ে ইথিন বা একটা কার্বন দিয়ে অ্যালকিন সেটা তৈরি হয় না, কারণ কার্বন কার্বন ডবল বন্ড থাকতে হবে, আর একটা কার্বন থাকলে তার তো ডবল বন্ড থাকছে না। তাই কাজেই যেটা অ্যালকিন সেটা শুরু হবে 2টো কার্বন দিয়ে যৌগ আর কি। পরের যে যৌগটা যেটা ট্রিপল বন্ড, সেটাকে নাম দেওয়া হয় অ্যালকাইন। এটা হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। এর সংকেত কি হয়, CnH2n-2, অর্থাৎ কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন কার্বনের ডবলের থেকে 2টো কম থাকবে। এর প্রথম যে যৌগটা সেটা হচ্ছে এটা হচ্ছে কি, কার্বন 2টো, C2, হাইড্রোজেন তাহলে কটা হওয়া উচিত, সংকেত অনুযায়ী আর কি, সাধারণ সংকেত অনুযায়ী সেটা হচ্ছে 2-এর ডবল থেকে 2টো কম, মানে 2-এর ডবল মানে হচ্ছে 4, তার থেকে 2টো কম মানে 2, তাহলে হাইড্রোজেন 2টো থাকা উচিত, 2টোই রয়েছে, তাহলে এটা হবে C2H2। এটাকে বলা হয় হচ্ছে ইথাইন। ইথাইন হচ্ছে এর ইউপ্যাক নাম, আর এর ব্যবহারিক নাম যেটা সেটা হচ্ছে অ্যাসিটিলিন। তাহলে এটা হচ্ছে একটা অ্যালকাইন। অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, নামের শেষে যুক্ত হবে এন, অ্যালকিনের ক্ষেত্রে হবে ইন, আর অ্যালকাইনের ক্ষেত্রে যুক্ত হবে আইন। তাই মিথ বা ইথ, তার সঙ্গে হচ্ছে আইন, ইথাইন। তাহলে যেটাতে 3টে কার্বন থাকবে সেটা কি হবে, প্রোপ আইন অর্থাৎ প্রোপাইন, তারপর এটা বিউটাইন। এভাবে নামগুলো চেঞ্জ হবে।